দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং আরও আছেন জনাব নূর খান, মানবাধিকার কর্মী। স্টুডিওতে আপনাদের দুজনকেই স্বাগত। জনাব বদিউর রহমান, আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই এই পুরো মাসটা জুড়েই আসলে কোটা আন্দোলন বা কোটা সংস্কারের জন্য যে আন্দোলন, এই আন্দোলনের পরবর্তী সহিংসতাটা আমরা দেখেছি, এবং আজকেও মার্চ ফর জাস্টিস ছিল শিক্ষার্থীদের একটা কর্মসূচি। আমি যদি আপনাকে এই গোটা আন্দোলনের একটা মন্তব্য আপনার কাছে জানতে চাই শুরুতেই। কি মন্তব্য চান? গোটা সামগ্রিকভাবে আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। কোটা আন্দোলনটা তো থেমে গেছিল 2018-তে একটা প্রজ্ঞাপন বাতিল করে দেওয়ার পরে, আর কোটা থাকবে না বলার পরে এটা চুপচাপ ছিল। তারপরে এটা হাইকোর্টে যখন কারা মামলা করলো সেটার প্রেক্ষিতে আসলো। তো এইখানে আমার মন্তব্য হলো এটা আদৌ হাইকোর্টের জুরিসডিকশনে আছে কিনা সেটা একটু দেখার বিষয় ছিল, কারণ এটা তো সরকারের এখতিয়ারাধীন ছিল। এক, দ্বিতীয় হলো কোটাটা কোনো ফান্ডামেন্টাল রাইটের ব্যাপার ছিল না। তৃতীয় হলো কনস্টিটিউশনের মধ্যে আর্টিকেলে যেটুক অনগ্রসর বা পিছিয়ে পড়া শ্রেণী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে সেখানে সরকারকে একটা ক্ষমতা দেওয়া হয়েছিল, তবে ইকুয়ালিটি সবার জন্য থাকবে চাকরিতে, কিন্তু এই শ্রেণীর জন্য বিশেষ বিধান করা থেকে সরকারকে বারিত করা যাবে না। তো সেখানে ওই অংশের মধ্যে কিন্তু মুক্তিযোদ্ধা নাই, স্পেসিফিক্যালি সে না, পিছিয়ে পড়া, অনগ্রসর এভাবে বলা ছিল। তো সেদিক বিবেচনা করলে এটা আমার বিবেচনা, আমি তো আইনজ্ঞ নয়, আমাদের বিচার বিভাগও স্বাধীন বলে, কিন্তু আমি যেটুক প্রশাসনিকভাবে দেখেছি, যেটুক কোটা নিয়ে আমি কাজ করেছি, তো যেহেতু বিসিএসের 3টা ব্যাচের আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, অ্যাপয়েন্টমেন্টটা সই করেছি, স্পেশাল বিসিএস 84, রেগুলার বিসিএস 84 এবং রেগুলার বিসিএস 85। তো সে সময় পিএসসির সাথে কোটা সংক্রান্ত বিষয়গুলো সুপারিশটা আমার দেখতে হতো। তো সেসব থেকে আমার অভিজ্ঞতায় যেটুকু আমি বুঝেছিলাম, তাতে এটা রিট হওয়ার মতো অবস্থায় ছিল না। এক, তারপরেও বিচার ব্যবস্থা স্বাধীন তারা নিয়েছেন, নেয়ার পরে বাকি অংশটুকু দেখেন, আদেশে কিন্তু হাইকোর্টে ছিল যে আগের 18-র পরিপত্র বাতিল করা হইল, কিন্তু ওই আদেশের মধ্যে আরেকটা অংশ ছিল যে সরকার ইচ্ছা করলে এটা পরিবর্তন বা চেঞ্জ করতে পারবে। এই যে পরিমার্জন বা পরিবর্তন করতে পারবে, এটা কিন্তু কোনো কন্ডিশনাল ছিল না যে ভবিষ্যতে পারবে অথবা 2 বছর পরে পারবে, সেটা ছিল না। তা না হলে, ওটা না থাকার কারণে দিস ওয়াজ অলসো পার্ট অফ জাজমেন্ট। তো এই জাজমেন্ট থাকার পরে সরকার আবার পরিপত্র জারি করে দিলেই পারত, এটা আবার আপিলে যাওয়ার কোনো দরকার ছিল না। তাহলে এখানে শেষ হয়ে যেত। প্রথম ভুল হয়েছে, 18-তে সংস্কার চেয়েছিল, রাগ করে হোক গোসা করে হোক পুরা বাতিল করাটা একটা ঠিক হয় নাই। দ্বিতীয় হইল, যারা মামলা করেছে এই মামলাটা ওই যে আমার দৃষ্টিতে বললাম না, এটা মামলার রিট করার পর্যায়ে এটা থাকে না, এটা সরকারের সম্পূর্ণ নিজের এখতিয়ারের ব্যাপার। থার্ড হইলো, তারপরেও মামলাতে যা রায়টা হইল সেই রায়ের মধ্যে সরকারকে ক্ষমতা দেওয়া ছিল, এটা করে দিলে হয়ে যেত। তারপরে যেটা ঘুরলো সেগুলো হয়ে গেছে, আন্দোলনটা শান্তিপূর্ণই তো ছিল, ঠিকই ছিল। এখানে আমরা মাঝে মাঝে কথা বলতে সমস্যায় পড়ি, ওই যে বললে মায় মার খায়, না বললে বাপে হারাম খায়, এই জাতীয় ঘটনা আছে না গল্প, যে সবসময় বাপ মাংস খেতে চায়, কিন্তু মাংস মা আর কত জোগাড় করে, বিড়াল জবাই করে দিয়ে দিল। এখন এটা ছেলে দেখে ফেললো, ছেলে যদি বলতে যায় তাহলে মাকে মারবে বাপ, না বললে বাপ আবার বিড়াল হারাম খায়, সেই দশার মধ্যে পড়ি কথা বলতে গেলে। পরে যেটা হইল, ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার যে কথাটা, যে ছাত্রলীগই যথেষ্ট, এটা একেবারে পলিটিক্যাল ইম্যাচুরিটি। একটা শান্তিপূর্ণ সাধারণ ছাত্রদের আন্দোলন, সুশৃঙ্খল আন্দোলন, এটার মধ্যে এটা বলে যখন এই ঝামেলাটা হইল, তখনই মারমুখী হইল। প্রশ্ন আসে, যেটা খোদ আমাদের আইজি সাহেবের এক বক্তব্য শুনলাম, যে সব তো এখন সুরে সুর গায়, কি কন্ট্রাক্ট পাওয়ার জন্য বলতেছে না আমার আবার বেঁধে নিয়ে যায় আইজি সাহেব, তাও বুঝি না, যে এগুলা জামাত শিবির করতেছে।
এটা পলিটিক্যাল বক্তব্য হতে পারে, আইজি সাহেবের বক্তব্য হবে না। উনি নিয়ম মাফিক যারে ধরে অপরাধী পাবে ধরবে, যদি রাস্তা বেরোলে মনে করে যে আমার দ্বারা অসুবিধা আমাকেও ধরতে পারবে, সেগুলো আছে। আর 154 একটা তো আছে, 50 দিয়ে যেমন ধরতে পারে। তো এই যে ছাত্র লীগই যথেষ্ট, সরকারের প্রতি অন্যান্য অনেক কারণে মানুষের কিছু অসন্তোষ আছে, ক্ষোভ আছে। ছাত্রলীগের অত্যাচার, অন্যায়, হলের যে এটা না ওটা ক্ষোভ আছে, এটার থেকে একটা ফুঁসে উঠছে। এই ফুঁসে ওঠার সাথে যোগ হয়ে গেছে যেটা বলা হচ্ছে অন্যেরা তৃতীয় পক্ষ। তো তৃতীয় পক্ষ যদি যোগ হয়ে আপনার ইন্টেলিজেন্স করছে কি পয়েন্ট ইনস্টিটিউশন আমার খুব কান্না পেয়েছে, আমার চোখের পানি পড়েছে। বিটিভি পুরাই দিল, মেট্রো রেল পুরাই দিল, এগুলো তো আমাদের সম্পদ। হ্যাঁ, কিন্তু ক্ষোভ হতে যাইয়া যদি নাশকতায় চলে যায় তাহলে আপনারা করছেন কি? পারেন না। পুলিশ ব্যর্থ হইল, র্যাব ব্যর্থ হইল, হেলিকপ্টার থেকে গুলি করার কথাবার্তা শোনা যাইতেছে, আজকেও পত্রিকা দিলাম কে মারা গেল। শেষ পর্যন্ত কিছুটা তো রক্ষা, অবশেষে সান্ধ্য আইন দিয়ে রক্ষা। না হইলে যে ওবায়দুল কাদের সাহেব বলতেছিল যে গণভবন আক্রমণ করতো শ্রীলঙ্কার মতো, এরকম একটা কি কথা বললেন না উনি? তো সেটা ঘটতে পারতো, অসম্ভব কিছু না। এই ঘটাটা যদি ঘটে থাকে, যেটুক ঘটছে, এটা সরকারের ব্যর্থতা। ঠিক এই জায়গাটায় আমি যদি নূর খান আপনার কাছে জানতে চাই যে কোটা আন্দোলনের কিন্তু আমরা 15 তারিখ পর্যন্ত দেখলাম আন্দোলনটার একটা রূপ ছিল, 15 তারিখের পর থেকে এটা আসলে অন্য রূপ নিল। বদিউর রহমান যেমন বলছিলেন যে এখানে তৃতীয় পক্ষের কথা অনেকে বলে থাকেন, আসলে তৃতীয় পক্ষ কি এটার ভিতরে সংশ্লিষ্ট ছিল? আর যদি থেকেই থাকে, বদিউর রহমান বলছিলেন যে এখানে সরকারের ব্যর্থতা রয়েছে, ইন্টেলিজেন্সের ব্যর্থতা রয়েছে। দেখেন, আমি সম্পূর্ণ একমত পূর্ববর্তী বক্তার সাথে। একটা জিনিস হচ্ছে যে 15 তারিখ পর্যন্ত শান্তিপূর্ণ ছিল এবং এই আন্দোলনটা একেবারেই মানে সাধারণ ছাত্ররা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে আন্দোলন চালাচ্ছিল। আন্দোলন তখনই 15 তারিখের আগ পর্যন্ত, খুব সম্ভবত 15 তারিখে ছাত্রলীগের সাথে মানে সংঘর্ষটা বাধে। প্রথম আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিলেন, ছাত্রলীগে যথেষ্ট, এবং ছাত্রলীগের আনাগোনা শুরু হয়ে গেল এবং ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দিল আপনার ওই টিএসসির সামনে, এবং তারপর তারা আক্রমণ করে বসলো। যখন এই ঘটনাগুলি ঘটতে লাগলো, ঠিক তার পরপরই মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে এটা ব্যাপকতা পেয়ে গেল। এবং এই সময়ের মধ্যে একবারও সরকার বুঝতে চেষ্টা করলেন না যে ঘটনাগুলো কেন ঘটছে। এবং এখন পর্যন্ত রিয়েলাইজেশনটা কিন্তু আমার মনে হয় হচ্ছে না। আমরা আজকেও যেই ঘটনাগুলো টেলিভিশনে দেখলাম, একেবারে সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করছে এবং তাদেরকেই ধরে নেওয়া হচ্ছে, নারী কি পুরুষ তাদেরকেই ধরা হচ্ছে। কিন্তু দেখবেন রাজনৈতিক বক্তব্য দেওয়া শুরু হয়ে গেছে এখানে, জামাত, বিএনপি। আপনার রাজনৈতিক দলগুলোর কাজ কি? জনগণের কথা বলা, জনগণের পক্ষে থাকা, জনগণের ভালো মন্দর বিষয়টা কথা বলা। এইখানে যখন আন্দোলনটা তীব্রভাবে তাতায় উঠলো, সোজা শব্দ হচ্ছে তাতায় উঠলো, তখন আমাদের সরকার কি করেছেন? আরও ঘি ঢেলেছেন ওই আগুনের ভিতরে। আপনি প্রত্যেকটা বক্তব্য দেখেন আমাদের রাজনীতিবিদদের, পুলিশের মহা কর্মচারীদের, এবং কোনো ক্ষেত্রে আমি বিশেষ বিশেষ বাহিনীর লোকদেরও বক্তব্য আমি শুনেছি টেলিভিশনে, যেই বক্তব্যটা অনেকটা রাজনৈতিক, যেই বক্তব্যগুলি পরিহার করা দরকার ছিল। এবং এইবারের ঘটনায় এই উল্টাপাল্টা বক্তব্যের কারণে এত মানুষ জীবন দিল। এবং দেখেন, এখন প্রধানমন্ত্রী বলছেন যে আমি শব্দটা আমি হয়তো অ্যাকুরেট বলতে পারছি না, এত যে ঘটনা ঘটছে, এত জীবনহানি ঘটছে উনি বুঝেন নাই। ওনার বাড়ির কাছেই তো গোলাগুলি হয়েছে আমার জানা মতে, মোহাম্মদপুর এবং হেলিকপ্টার থেকে যখন এই গ্যাস গ্রেনেড মারছে, কথা শোনা যাচ্ছে গুলিও করছে। এই যে বিষয়গুলি উনি জানবেন না, এটা তো হওয়ার কথা না। আর এত মানুষ মৃত্যু হচ্ছে, এইটা জানবেন না, এই বলার কোনো সুযোগ নাই। বরং আমরা যেটা দেখলাম ঘটনার পর, সান্ধ্য আইন জারি করার পর, সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করলাম যে ওই মেট্রো রেল, টেলিভিশন, তারপরে সেতু ভবন, এগুলি পরিদর্শনে গেলেন শুরুতে। যখন মানুষের ভিতরে এগুলি নিয়ে প্রশ্ন আসলো, এই যে এত জীবনহানি, এত মানুষ মৃত্যু যন্ত্রণায় কাঁদছে, তারপর আমরা দেখলাম যে রাজনীতিবিদরা আস্তে আস্তে হাসপাতালের দিকে যাচ্ছেন, শহীদ পরিবারদের খোঁজ খবর নিচ্ছেন।
এটা হচ্ছে তারপর। কিন্তু মানুষের জীবন, একটা মানুষের জীবনের সাথে আপনি তুলনা করতে পারেন উন্নয়নের এইসব জিনিস? পারেন না। তো আমার কথা হচ্ছে এখনো আমাদের বোধোদয় হওয়া উচিত কেন এই ঘটনাগুলি ঘটছে। এখন যদি বোধোদয় হয়ও যে এখন এই আন্দোলনটাকে থামানোর জন্য বা কি করা উচিত? যেমন আমি একেবারে সিম্পল যেটা বুঝি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে এখন কথা বলবো। আমার কাছে মনে হচ্ছে যে যেই জায়গাগুলিতে ভুলগুলো হয়েছে সেগুলি চিহ্নিত করা দরকার, এবং সেখানে যেমন ছাত্রলীগকে ব্যবহার করা, ছাত্রলীগকে মাস্তানের মতো নামিয়ে দেওয়া, লেলিয়ে দেওয়া সাধারণ ছাত্রদের বিরুদ্ধে, এই জায়গাটিতে ভুল হয়েছে এবং এইখানে একটি পদক্ষেপ নিতে হবে। যেই ভুলগুলি যারা করতে উস্কানি দিয়েছেন বা এই ভুলগুলি করার মানে মন্ত্র দিয়েছেন তাদের শাস্তি হওয়া উচিত। পুলিশের কিছু কর্মকর্তা এত আগ বাড়ায় কথা বলছেন এবং এখনো বলেন, তাদেরকেও চিহ্নিত করা উচিত রাষ্ট্র যারা পরিচালনা করছেন। এবং তারপর খুব সিম্পল একটা ব্যাপার, সাধারণ ছাত্রছাত্রীদের রাস্তাঘাটে না পিটিয়ে, না অ্যারেস্ট করে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিতে পারেন। সেখানে কষ্টের বেদনা যদি ওনার কথাবার্তায় মানুষ পেয়ে থাকে, সেখানে উনি খুব সহজে কিন্তু সরি বলতে পারেন। এখানে তো মহাভারত অশুদ্ধ হবে না। তারপর আলোচনায় ডাকতে পারেন। এবং এখন যে ক্রাইসিসটা, এটা শুধুমাত্র ছাত্র আর সরকারের ভিতরে সমস্যা না, এটা জাতীয় মানে জাতীয় একটা সমস্যার ভিতর আমরা পড়ে গেছি, দুর্যোগের ভিতর পড়ে গেছি। সবাইকে নিয়ে আলাপ আলোচনা করে এখান থেকে বেরিয়ে যাওয়ার বুদ্ধিটা বের করতে হবে। এবং এইটা বের করতে দেরি হলে মহা সর্বনাশ হয়ে যাবে, যেটা আমাদের সরকার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এখানে শিবির ঢুকে এই নাশকতাগুলো করেছে, জামাত শিবির এবং বিএনপি। নাশকতা হলে তো সেগুলো ঠেকানোর জন্য সরকার পদক্ষেপ নেবেই। শোনেন, যদি নাশকতা হয়ে থাকে তাহলে তো কয়েকটা সিমটম, আমি তো এই জায়গাটা বিশ্বাস করতে পারছি না। কেন পারছি না? আমি হাসপাতালে দৌড়িয়ে গিয়েছি, আমি বিভিন্ন জায়গায় দেখতে গিয়েছি, এবং বিভিন্ন ঘটনার সম্পর্কে পিছনে কি ঘটছে এটা বোঝার চেষ্টা করেছি। যেহেতু আমি মানবাধিকার কর্মী, এটা আমি সবসময় করি, এখনো করছি। আমার কাছে এরকম জিনিস মনে হয়নি যে খুব সুপরিকল্পিত একটা সন্ত্রাসী কার্যক্রম। আমরা 69 থেকে এ পর্যন্ত যতগুলি মুভমেন্ট দেখেছি, যখন মানুষ উত্তেজিত থাকে, তার উত্তেজনা প্রশমনের জন্য যে দক্ষতা দরকার, সেই দক্ষতা কি আমাদের ছিল যারা ফিল্ডে কাজ করেছে? সেটি নিয়ে একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, এত ব্যাপক গুলি হওয়ার কোনো সুযোগ ছিল? আমরা আমাদের জীবদ্দশায় কখনো দেখেছি 71 সাল ছাড়া, মুক্তিযুদ্ধের সময় ছাড়া আমরা এরকম অবস্থা দেখেছি? এমনকি মার্চ মাসেও এত ব্যাপক ঘটেনি। কেন ঘটলো এই জিনিসটা? কারা ঘটালো? কাদের প্ররোচনায় এটা হলো? এগুলি আমার মনে হয় শুধুমাত্র জাতিকে বিভক্ত করার দরকার নেই, নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়ারও দরকার নেই। খুব সাদামাটাভাবে বিশ্লেষণ করা দরকার, অবজার্ভ করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী তো রাত জেগে ইবাদত করেন, তিনি একটু বোঝার যদি চেষ্টা করেন রিয়েল অর্থে, আমার বিশ্বাস যে তিনি সব পাবেন। শুধুমাত্র সাজানো বাগানে বসে কতিপয় চামচামনি শুনে আসলে এবার রক্ষা পাওয়া খুব কঠিন হবে। ওনাকেই রিয়েলাইজ করতে হবে। উনি যদি আমাদের জাতির পিতার কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, উনি নিশ্চয়ই এটা রিয়েলাইজ করবেন। যদি করতে ব্যর্থ হন তাহলে মহা সমুদ্রে আমরা পড়ব। জনাব বদিউর রহমান, এই যে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কেউ বেশ আগ বাড়িয়ে অনেক কথা বলে, রাজনৈতিক বক্তব্য দেয়। আমি সাম্প্রতিক ঘটনা যেটা নিয়ে আসলে কোর্টেও চ্যালেঞ্জ হয়েছে যে 6 জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, এবং ডিবি বলছে যে তাদের নিরাপত্তার সাথেই তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, যদিও এটার আইনে একটা বিতর্ক রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, মাননীয় প্রধানমন্ত্রী 3 জন মন্ত্রীকে দায়িত্ব দিলেন আলোচনার জন্য, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী। সেই আলোচনাটা সফল না হওয়ার পরে একজন ডিবি প্রধান, যদিও ডিবি প্রধান বলাটা আসলে যৌক্তিক না, ডিবির একজন কর্মকর্তা, ইনি এই 6 জনকে নিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ানো হলো ডিবি হেফাজতে থেকে। যেই বিষয়টা রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত ছিল, সেটা কি আসলে আইন শৃঙ্খলা বাহিনীতে করা হচ্ছে কিনা? যে আমি ওই যে কোটার এই অংশ আরেকটু বলে নিই। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি দিয়ে আমি যে গত 15 বছর যুগান্তরে লিখতেছি কলাম, সেখানে আমার প্রথম লেখাটাই ছিল 2রা ফেব্রুয়ারি 2008। এই প্রথম লেখাটাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতি। আপনার একটা সুযোগ সুবিধা কতকাল চলবে, কিছু সাইকোলজিক্যাল ব্যাপার থাকে। প্রথম মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হলো, যারা চাকরিতে থেকে মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে 2 বছর অ্যান্টিডেটেড সিনিয়রিটি দেওয়া হলো। 64 জয়েন করলো, 62 সিনিয়রিটি পেয়ে গেল এরা যারা চাকরি ছিল। দ্বিতীয়, মুক্তিযোদ্ধাদের জন্য
যারা করছে তাদের জন্য একটা স্টেপ আলাদা ব্যাচে নেওয়া হলো, 73 ব্যাচ, শুধু মুক্তিযোদ্ধা ব্যাচ, ঠিক আছে। তৃতীয়ত এর পরে যারা মুক্তিযোদ্ধা তাদের জন্য বয়স একটু শিথিল করলো, তাদের জন্য 30% কোটা দিল। তারপরে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য আসলো, এরপরে সন্তানদের জন্য আসলো। এই জিনিসগুলো কতগুলো, তারপরেও কারো আপত্তি নাই, শ্রেষ্ঠ সন্তান ঠিক আছে। এই দেশে সবাই কম বেশি মুক্তিযোদ্ধা ছিল, রাজাকার শিবির এগুলো ছাড়া। কিন্তু পরের দিকে এগুলো নিয়ে যে জন্ম হয় না সেও মুক্তিযোদ্ধা। কোথা থেকে আসলো মুক্তিযোদ্ধা, আমার বেসে রাজাকার আমার গ্রামে পালিয়েছে 72-তে, সেও দেখি পরের দিকে আবার উপরে উঠে যায়, চাকরি পায়। তো এগুলোর একটা অসন্তুষ্ট ছিল, সে অসন্তোষটা ওভারলি হ্যান্ডেল হয় নাই। এখন যেটা বললেন ডিবি অফিসে যেটা হচ্ছে, সেটা হইল কিছু কিছু সময়। স্যার আমি এই জায়গায় একটু থামবো, ছোট্ট একটু বিরতি নিয়ে তারপর আপনার কথাটা শুনি। দর্শক আপনারা দেখছেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছে আলোচনায়। দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন জনাব বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং জনাব নূর খান, মানবাধিকার কর্মী। জনাব বদিউর রহমান, বিরতির আগে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে ডিবি হেফাজতের 6 সমন্বয়কের ব্যাপারে যেই নেগোসিয়েশনটা হলো, আলাপ আলোচনা হলো, এটা তো আসলে 3 মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনার কিছু জিনিস আছে, অনেক সময় আমরা ওই যে গ্রামে বলে ভাদ্র মাসে হালের গরু হারাই গেছে। এখন গরিব কৃষকের একটা হালের গরু আরেকজনের একটা নিয়ে বাগে চাষ করে, তো হালের গরু হারাই যখন গেল ভাদ্র মাসের রোদ বুঝেন, কাল ক্লান্ত হয়ে খুদে না হয়ে ঘরের সামনে নিজের ছেলেকে দেখলো, বলে যে ভাই 1 গ্লাস পানি দে। এখন ছেলের মা দূরে চলে আসলে, এই তো আমাদের আব্দুল, তুমি ভাই বলতেছে এখন, কারে হালের গরু হারালে এরকমই হয় রে মা। তো এখন বেচারি বলে যে তার ছেলেরে ভাই বলছে, এটা না হয় বাঁচা গেলাম, আমার যে মা বললো, এখন আমি কি আর স্ত্রী থাকতেছি নাকি। কিছু জিনিস হয় ঠিক মতো না দেখলে, ভাদ্র মাসে হালের গরু হারাইলে ছেলে ভাই হয়ে যায়, বউ মা হয়ে যায়। ডিবির যে কাণ্ড কীর্তনটা আমি দেখলাম, আমার অত্যন্ত কষ্ট লাগে। কিভাবে এদেরকে নিয়ে সেখানে একটা বিবৃতি পড়ায়, ইজ ইট সেন্সিবল? দেশের লোক এগুলা বুঝে না এখন। তাদের হেফাজতের জন্য আপনি ওখানে নিয়ে যাইতেছেন, কে বলছে আপনারা এত মাতব্বর বানাইছে তাদের হেফাজত করতে? ওখানে নেন, পিটাইয়া দাগ ফেলাই দেন, সোজার মধ্যে গুলি করে দেন, যেগুলা অস্বীকার করেন। আর এখন হেফাজত দেন, হেফাজত দিতে হইলে তো তার বাড়িতে রাখেন না, তার মা বাবা এখানে ভাড়া দিয়ে রাখেন না, এখানে আনতেছেন, তার মধ্যে আবার খাওয়া দেখাইতেছেন। এর আগে একবার গয়েশ্বরবাবু না কারে খাওয়াইয়া বড় করে দেখাইতেছে। এগুলো অত্যন্ত ছেলে মানুষই, প্রফেশনালিজম নষ্ট হয়ে গেলে, ইনস্টিটিউশন নষ্ট হয়ে গেলে, এবং এই লোকগুলাকে নষ্টামের মধ্যে ফেলে দিলে এই যথাটা ঘটে। দিস ইজ নট দ্য জুরিসডিকশন অফ হারুন। এটা তো করবে, পলিটিশিয়ানদেরকে দায়িত্ব দিচ্ছে, তারা করবে। কিছু জিনিস খেয়াল রাখেন, আমি মাঝে মাঝে বলি, চার্চিল বলছিলেন, ওয়ার ইজ এ ম্যাটার নট টু বি লেফট উইথ দ্য জেনারেলস। যুদ্ধ এমন একটা বিষয়, করবে জেনারেলরা, কিন্তু যুদ্ধ হবে কি না দ্যাট উইল বি ডিসাইডেড বাই দ্য পলিটিশিয়ান। পুলিশ আইন পালন করবে, কিন্তু আইন কতটুক কি করবে সেটা করবে পলিটিশিয়ান। এই এদের উপর দিয়ে কি ন্যাক্কারজনক আরও খারাপ হয়ে গেল। এটা কোর্ট পর্যন্ত কি বললো না যে জাতির সাথে মস্করা করেন, তো মস্করাই তো হইতেছে। আমার কাছে তাজ্জব লাগে, এগুলো কি কেউ কন্ট্রাক্ট পাওয়ার পরে বলে জামা শিবিরদের কাজ, যেমন এটা আইজির বক্তব্য, এটা হয় কি না লোকজন জিজ্ঞেস করে, নাকি কেউ আবার সামনে আইজি হবে এরকম খেলতেছে? দলীয়করণ হয়ে যাওয়ার পরে আইন আইনের মতো থাকবে, পুলিশ পুলিশে থাকবে। রাজনৈতিক নেতৃত্ব পুলিশে করার কথা না, তাদেরকে নিয়ে যাওয়ার কথা। এটা খুবই বাজে হয়েছে, খারাপ হয়েছে, এবং এটার দ্বারা সরকারেরও ইমেজ খারাপ হয়েছে। ছেলেদের যে শিক্ষার্থীদের যে দায়িত্ব দাবি টাবি ছিল, আমি তো 20 তারিখের 2টা পত্রিকাতে দেখলাম অরিজিনালি 9টা দাবি ছিল। তার মধ্যে যুগান্তরের প্রথম পৃষ্ঠায় 20 তারিখে প্রথম দাবি ছিল এটা, তিনি বললেন যে প্রধানমন্ত্রীকে হত্যার দায় নিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য দাবি ছিল। এটা লিখিত যুগান্তরের ফার্স্ট পেজে, ফার্স্ট কলামে। তো সেটার থেকে পরে যেভাবে হোক এটা বাদ গেল। আমরা চাইব না
আমি তো ব্যক্তিগতভাবে আমাকে লোকজন বলে যে তুমি যতই সমালোচনা করো, তুমি তো আওয়ামী লীগের মিটিংয়ে যাও, তুমি আওয়ামী লীগ করো, তোমার তো 4বার সচিব পদে পদোন্নতি হতো, তুমি আওয়ামী মনা, হ্যাঁ এসব বলে। আমি তো বললে তো আমি তো কারো পক্ষে করতেছি না, বিপক্ষে বলে, যেটা সঠিক বলতে। এই যে ন্যাক্কারজনক কাজগুলো করতেছে, এটার দ্বারা মানুষের আস্থা আরও কমে যাচ্ছে। এমনি আমাদের বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা প্রশ্নের সম্মুখীন। ব্যারিস্টার রফিউল হক শেষ দিকে বলছিলেন, মরার আগে বলতেন যে এটা আওয়ামী কোর্ট, এরা বিএনপি কোর্ট, এগুলো শুনলে বড় কষ্ট লাগে। তো এখন একাধারে 16 বছর ক্ষমতা থাকার পরে এখন কি আর ওগুলো আছে? গুড। যেটা বলছে জামাত শিবির, এই প্রশ্ন নিয়ে আমার বক্তব্য আছে। সেই বক্তব্য হলো আমাদের ইনস্টিটিউশনগুলো বারবার নষ্ট হয়, তাহলে এদের অর্গানাইজেশনাল এক্সপার্টিস কোথায়? বঙ্গবন্ধুকে মারে, আমাদের ইন্টেলিজেন্স করতে পারে না, হ্যাঁ জিয়াউর রহমান রে পারে, বলতে পারে ইন্টেলিজেন্স। এখন এত কিছু ঘটে যাবে, এত হাজার হাজার লোক গ্রাম থেকে এসে গেছে, আসতেছে, তো ইন্টেলিজেন্স কইছিল তো করতে না বলে। এখন যদি বলা হয় যে এরশাদের কুয়ের সময় বা মইনিউর 1-11 সময় ইন্টেলিজেন্স সহ তারা একজোট হয়েছে, তো একজোট হলে তো আর করার কিছু নেই। কিন্তু এখন তো সেই একজোটের মতো অবস্থা ছিল না। তাহলে এত কিছু ঘটলো, এটা সম্পূর্ণভাবে আমাদের লোকজনের ব্যর্থতা, যারা এগুলা দেখার কথা তাদের ব্যর্থতা। এখন আপনি এরে ধরবেন, ওরে ধরবেন। ওই যে মানুষ বলতেছে যে পুলিশের বাণিজ্য হবে, ধরলেই তো ওই যে আমাদের ওবায়দুল কাদের সাহেব তো বলে যে বাঘে ধরলেও ছাইরা দিতে পারে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়ে না। তো এখন যদি এই ধরাধরির মধ্যে এগুলার ছাড়া না হয়, বাণিজ্য শুরু হয়, তো মানুষের আস্থা কোথায় যাবে? ব্যক্তি হিসাবে শেখ হাসিনা অবশ্যই অনেক পপুলার, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগ তার ধারে কাছে এখন নাই। কিন্তু দায় দায়িত্ব তো তার উপর যায়। রাজনৈতিক কান্না এক জিনিস, যে যদি বলা হয় যে আমার চাইতে কষ্ট কি কেউ বুঝে, আমি তো সব হারাইলাম, এইগুলা রাজনৈতিক কান্না হইতে পারে, মনের দুঃখ হইতে পারে। কিন্তু ন্যায় পরায়ণতার ভিত্তিতে হোয়াট ইজ হোয়াট অ্যান্ড হাউ লং দিস উইল কন্টিনিউ, সেখানে আরও বেশি সূক্ষ্মভাবে ধৈর্যশীলভাবে দেখার ব্যাপার আছে। ব্যাপার আছে। আমি এই জায়গাটা আসবো। আমি একটু নূর খান আপনার কাছে তো একটু জানতে চাই, সেটা হলো যে 6 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ করছে এবং সারা দেশে প্রায় 10,000-এর উপরে অ্যারেস্ট রয়েছে এবং প্রচুর মামলা হয়েছে। এই মামলাগুলো তদন্ত চলছে বা তদন্ত শুরু হবে। তো এই তদন্তের ভিতরে যখন শীর্ষ পর্যায় থেকে মন্ত্রী বা তার উপরের থেকে যখন বলা হয় যে বিষয়গুলো জামাত শিবিরই ঘটিয়েছে, এই তদন্তগুলো হ্যাম্পার হয় কিনা, বাধাগ্রস্ত হয় কিনা? প্রথম হচ্ছে আবারও একটু একটা জিনিস খুব পরিষ্কার করা দরকার আমার, তা না হলে আংশিক হয়ে যায়। সেটা হচ্ছে কোটা বিরোধী যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এই আন্দোলনের সাথে ছাত্রলীগ ছিল, ছাত্রদল ছিল, শিবির ছিল, সব সংগঠনের লোকরা ছিল, ছাত্র ইউনিয়ন ছিল। এইখানে আলাদা করে জামাত শিবিরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজের পাপ মোচন করার সুযোগ কিন্তু কম। এবং যেহেতু একটা কমিশন গঠন হয়েছে এবং প্রত্যেকটি মৃত্যুর ব্যাপারে তদন্তর কথা বলা হচ্ছে, সুতরাং উপর থেকে যদি আগেই এইভাবে বলা হয়, একেবারে একদম উপর থেকে নিচ পর্যন্ত যে এটা জামাত শিবির করেছে, তাহলে খুব পরিষ্কার যে এটি আর স্বাধীনভাবে কাজ করার সুযোগ থাকবে না। এবং যার জন্য দেখেন, প্রথম যে মৃত্যুর ঘটনাটা ঘটছে সম্ভবত সাইফ, তার যে এফআইআর হয়েছে এবং সেইখানে যাদেরকে আসামি করা হয়েছে, সেখানে কিশোরও আসামি, মানে 18 বছর হয়নি, সে ছাত্র আসামি হয়েছে। এবং যে কিনা এর আদ্যপ্রান্ত কিছু জানতো না, পায়ে একটা ছররা গুড়ি লেগেছে, চিকিৎসাধীন, তাকেও কিন্তু আসামি করা হয়েছে এবং তার পরিবার এই ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, সে আগের থেকে চিকিৎসাধীন ছিল, অনেক কিছু। তা আমার কথা হচ্ছে যে যখন ওই রাত্রেবেলা সম্ভবত রংপুরে এসপি সাহেব একটা বক্তব্য দিলেন ওই রাত্রেই, যে এই পুলিশের গুলিতে মারা যায়নি, অন্য কিছু, এবং ছররা গুলি চামড়ার নিচে যেয়ে দাঁড়িয়ে যায়। আমরা বাংলাদেশে আমাদের চোখকে অন্ধ হয়ে গেছে নাকি ভাই? আমরা তো গত 10-15 বছর ধরে দেখতেছি, বা আরো বেশি সময়, যে ছররা গুলিতেও মানুষ মরে। এই ঢাকা শহরে মরছে, মরে না, এই কথাটা সঠিক না। যারা এই ধরনের নাটক সাজাচ্ছেন তারা কিন্তু প্রকারান্তরে সরকারকে ক্ষতিগ্রস্ত করছেন, জাতিকে বিপদে ফেলছেন। কারণ এই ঝামেলা অতি অবিলম্বে যদি না সামাল দেওয়া যায়, তাহলে আমাদের যে অর্থনৈতিক অবস্থা বিরাজ করছে, এবং
জাতিকে বিভক্তির দিকে নিয়ে যে আমাদেরকে একটা পঙ্গু রাষ্ট্র পরিণত করার চেষ্টা হচ্ছে, এগুলি বন্ধ করেন দয়া করে। এটা বন্ধ না করলে, আরে ভাই আপনারা নয় প্রচুর টাকা কামাইছেন, বিদেশ চলে যাবেন, আরামে থাকবেন, আমার সন্তানদের কি হবে সেটা একটু ভাবেন। এবং এখনো যারা বলতেছে জামাত শিবির, গত কয়দিনের চেহারা দেখতেছেন না, রাস্তায় কারা নামতেছে, আপনি এখনো এলাকায় এলাকায় চেয়ার পাতে পেতে আর বিরিয়ানি খাওয়ায় পাহারা দিচ্ছেন, এগুলি বন্ধ করেন দয়া করে। এইখানে সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং সেখানে আমাদের ব্যর্থতার দায় দায়িত্ব কি ছিল, ব্যর্থতা কোথায় ছিল এবং সেই জন্য কার কার দায় হইতে হয়। কারণ এই দায় কিন্তু সরকার এড়াতে পারবেন না, অসম্ভব একটা ব্যাপার। এই যে 6 জন শিক্ষার্থী নিয়ে ডিবি যে ঘটনাটা ঘটাচ্ছে, দেখেন কত মর্মান্তিক একটা ঘটনা। 12 জন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেলেন, তাদের দেখা করতে দিলেন না, বরং বলল যে স্যার যখন বেরোবে, হারুন সাহেব স্যার যখন বেরোবে তখন ওনার সাথে গাড়ির গ্লাস খুলে কথা বলেন। বেয়াদবির একটা সীমা আছে। ঠিক আপনি যেটা বলছিলেন যে তদন্ত কমিটিগুলো আসলে বা মামলার তদন্তটা প্রভাবিত হতে পারে, কিন্তু একটা বিষয় তো প্রধানমন্ত্রী এবং সরকারের মন্ত্রী বারবার বলছেন যে এই নাশকতার সাথে শিক্ষার্থীরা জড়িত না, সাধারণ যারা শিক্ষার্থী কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল তারা নাশকতা করেনি। কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে এই যে গণগ্রেফতার আপনি যেটা বলছিলেন, গ্রেফতার হয়েছে, ঢাকা শহরে প্রচুর গ্রেফতার হয়েছে এবং সারা বাংলাদেশে 10,000-এর বেশি গ্রেফতার হয়েছে এবং এর ভিতরে তো অনেক শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষার্থীদের বাসা থেকে ধরে নিয়ে আসা হচ্ছে, 17 বছর বয়সী তার রিমান্ড দেওয়া হচ্ছে। তাহলে যে সরকারের উচ্চ পর্যায় থেকে যখন বলা হচ্ছে শিক্ষার্থীরা জড়িত না, তারপরে কেন অ্যারেস্ট হচ্ছে শিক্ষার্থীরা? আমার এক প্রিয় সচিব 4 জনের মধ্যে একজন মোহাম্মদ আলী সাহেব, বাড়ি নরসিংদী, কুমিল্লার জন্য, তিনি যখন ডিসি ছিলেন ফরিদপুরে, তার একটা এক্সপিরিয়েন্সের গল্পটা শেয়ার করে। বিরাট একটা মিছিল হবে বিরোধী দলের, এখন বিরোধী দলের মিটিংটা ঠেকানোর জন্য পুলিশের শ্বাস রোগ, হ্যান করেন গা তেন করেন, এটা করবে মহাকাণ্ড আর কি, মানে মিছিল বের হতে দেবে না। তো এখন ডিসি সাহেব তো আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তো ওনার কাছে যখন জানানো হইল তখন কিন্তু মানমানিতা ছিল। দেখেন ওই সময় কিন্তু এসপি সাহেব ডিসি সাহেবের রুমে ঢুকতে সেলিউট দিয়ে ঢুকতে হইতো, ওটা তো উঠে গেছে। এসডিও সাহেবের রুমে এসডিপিও ঢুকলে সেলিউট দিয়ে ঢুকতেন, কেমন। কিন্তু এরশাদ আসা যখন এই যে ডান্ডা বেশি দরকার, এদেরকে বেশি দরকার করে এসব উঠাই দিল, ডিসির বাড়ির থেকে পতাকা নামাই ফেললো, সেগুলা করার পরে এরা একটা নিচে নেমে গেলো, আর সুবিধা করতে পারলো না। তো মোহাম্মদ আলী সাহেবরে যখন ডিসি হিসাবে জানানো হইলো যে এই রকম কর্মপন্থা নিয়েছি, মিছিল বের হইতে পারবে না, উনি বললেন যে অসুবিধা কি, মিছিলটা হইতে দেন না, শুধু পাহারা রাখেন, দংশান্ত কিছু না হইলে হইল, বরং মিছিল শেষে তাদেরকে আমার সাথে চা খেতে বলেন। পানি হয়ে গেল, কি হইল, আরে মিছিল যদি বিরোধী দল করে তার তো একটা ক্রেডিট থাকবে, সরকারের বিরুদ্ধে মিছিল করলাম। উনি বলে দিন যে এই মিছিলে সরকার কিছু যায় আসে না। আজকে হাইকোর্টের সামনে যে কি একটা ছেলেমেয়েরা যে আসলো, মার্চ ফর জাস্টিস, তো এইখানে এরা কি গেট ভেঙে হাইকোর্টে ঢুকে যাচ্ছে? এত লোক এত কিছু থেমে থাকলে তো হয়, এই ধরে উঠাচ্ছে, টানতেছে, গাড়িতে নিয়ে, কেন বাবা? ওই মোহাম্মদ আলী সাহেবের সেটা বললাম যে কিছু জিনিস আছে উস্কাইয়া বাড়াইয়া আরও ঝামেলা সৃষ্টি করে। পথ দুটা সরকারের জন্য, সরকার যদি মনে বল প্রয়োগে সবটা ঠান্ডা করতে পারবে, দ্যাটস গুড, করে ফেলেন না পারলে, কিন্তু তখন যদি না পারেন, আর বল দিয়ে সবটা হয়, বল দিয়ে যদি হয়তো আইয়ুব খানের ডিকেট টিকে থাকতো, 69-এ তো আমরা টকবগে 66 থেকে ডেইলি 32 নম্বর রোডে একবার যাই, না গেলে ভাল লাগে না। তখন তো ওই 32 নম্বরের বাড়িটা দোতলা, বঙ্গবন্ধু দোতলা উঠে হ্যান্ড মাইকে কথা বলতেন। হ্যাঁ, তো বল দিয়ে যদি হেঁটে হইতো তাহলে পাকিস্তান ভাঙতো না, বল দিয়ে যদি সবটা হয়ে যেত তাহলে এরশাদ থেকে যেতে পারত, বল দিয়ে হবে না। আর রাজনৈতিক সরকারের সবচেয়ে ডিসিশনটা হবে আপোষে, সমঝোতায়, আলাপ করে। হ্যাঁ, এখন যদি আপনি জামাত শিবির করেন, 53 বছর ধরে জামাত শিবিরে কে ফুসছে? আপনাদের এক প্রেসিডেন্ট দোয়া প্রার্থী গোলাম আজমের কাছে যান নাই দোয়া চাওয়ার জন্য প্রেসিডেন্ট পদে? আব্দুল জলিল সাহেব জামাতের সাথে কি একটা ছোট্টখাটো চুক্তি করেন নাই? তখন আমি জামাতের দেখতে পারি না, জামাত ব্যান করে দেন, বহু আগে করা দরকার ছিল, শিবিরও ব্যান করেন, এগুলা র কাটা কিন্তু না। এখন কেন
এখন শেষ মুহূর্তে এত বছর পরে কেন করতেছেন? আর বলতেছেন কোন সময় এই আন্দোলনটার সুযোগে তারা আসছে, সুযোগে আপনি ব্যর্থ হয়েছেন, তারা হয়তো সুযোগ নিতে চেয়েছে। সুযোগ কে না নেয়? রাজনৈতিক আন্দোলনের সুযোগ নেয় না? পল্টনে যখন আপনাদের মিছিলের মধ্যে লঘুবিটা লোক মেরে ফেললেন, তখন সেই সুযোগে সেই সময় 111 আসলো না? মঈন সাহেবরা আসলো, আসার পরে আপনারা বললেন যে আমাদের আন্দোলনের ফসল। তো এইবারও তো ওরা ওরকম একটা সুযোগ হয়তো খুঁজছিল, কপাল গুণে হয়তো সেটা হয় নাই, যেভাবে রক্ষা পাওয়া গেল, নাহলে তো সেটা চলছিল। চাইবে এইখানেই ক্রেডিট। আপনি সরকারে যত উন্নয়ন করেন আপনার চোখের সামনে দিয়ে, আমরা ইন্টেলিজেন্স বলতে পারবে না, এখন ডিবিতে নিয়ে আপনি চা খাওয়াবেন, ভাত খাওয়াবেন, সেটা টেলিভিশনে দেখাবেন, আর এখান দিয়ে ওই যে ঘটনাটা কী হয়ে যায়। ঘটনাটা এইরকম, আমি যেহেতু গ্রাম্য পোলা, তো গ্রাম থেকে আসছি, ওইভাবে কথা বলতে, ওই বাসুরের হঠাৎ করে নজর পড়লো ছোটো ভাইয়ের বউয়ের দিকে। এখন গ্রাম অঞ্চলে ছোটো ভাইয়ের বউ তো বাসুরের শ্বশুরের মতো আব্বার মতো সম্মান করে, কিন্তু বৌমা টের পাইল যে বাসুর তার দিকে তাকায়। তো এখন শাড়ি দিয়ে বড় করে ঘুমটা দেয়, শাড়ির পাত তৈল 2.5 হাত, ঘুমটা বড় করে দিলে এখন পিছন উদাম হয়ে যায় পিট। তো বাসুর বলে যে এই ভালো, তুই ঘুমটা দিয়ে চোখ ডেকে রাখ, আমি পিছনটাই আরাম করে দেখি। তুই এখন যদি আপনার গভর্নমেন্টের মধ্যে ঘুমটা দিয়ে সামনে চোখ ডাকা হয়ে যায়, পেছন খালি হয়ে যায়, আপনি ট্রেন না পান, তো তাহলে কেমনে হবে? এই যে এত লোক মরে গেল, লস হইল, আর আমার চোখের পানি পড়ছে যখন বিটিভিতে আগুন লাগছে, জ্বলছে দেখা গেল। এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রত্যেকটাতে আমার ইমোশনাল আছে, কারণ বিটিভিতে আমার ছোট ছেলেটাকে নিয়ে যেতাম, এসো গান শিখি, ফেরদৌসী রহমানের শিখতো, সেখানে যেতাম, সেই বিটিভি জ্বলতেছে। সেতু ভবন, আমি যমুনা বহুমুখী সেতু পত্রিকা ছিলাম, যমুনা ইয়েতে করার সময়, যমুনা ব্রিজটা বহুমুখী সেতু পত্রিকা, বঙ্গবন্ধু সেতু, ওই সময় আমি সেখানে ছিলাম, সেখানে গাড়ি ফুরিয়ে গেল। মেট্রো রেল করার পরে আমি বন্ধু বান্ধবদের বলতাম সবসময়, এটা আগেও একবার বলছি, যে মেট্রো রেল তো শেখ হাসিনা আমার জন্য করে দিয়েছে, কারণ আমি উত্তরা যাইতো, মানে কি আরাম ছিল, আরাম কি বলে। এবং আমি একটা কলাম লিখলাম যুগান্তর মেট্রো রেল হওয়ার পরে, যে বিদেশে চললাম নিজের দেশে কি হয়ে গেল। এইগুলা যখন পুরাইতেছে আমার বুক কাঁপতেছিল ঘরে, আমি ভাবতেছি যে না জানি পদ্মা সেতুর একটা অংশ আবার বোম টুম মারি উড়ে ফেলে কিনা, যে হিংস্রতায় চলে গেছে। তো দমন করতে তো পারলেন না, তাহলে এত দুধ কলা দিয়ে এত খিচুড়ে পুষলেন, সব আমার তোমার করলেন, সেই পুলিশ গেল কে, সে রব গেল কে, ওই মাঝখানে গুজব উঠলো কি বলা যাবে, বেনজির টেনজির পুলিশ ধরছে না, এগুলা ওই দিকটা ডাইভার্ট করে দেওয়ার জন্য টাকা খরচ করি আবার এটাতে যোগ দিছে, এই জন্য কেউ এটা করতেছে না। তো এটা একটা কাজ হইল একটা প্রশাসনের মধ্যে। ফেইলিয়ার ইজ ফেইলিয়ার, ফেল করেছে, ইন্টেলিজেন্স ফেল করছে, আইন শৃঙ্খলা বাহিনী ফেল করছে, তবুও রক্ষা, কারফিউ দিয়ে আর্মি নামায় কিছুটা রক্ষা। জনাব নূর খান, এই জায়গাটা যদি আমি একটু জানতে চাই, সেটা হলো জামাত শিবির নিষিদ্ধ করার যে একটা প্রক্রিয়া সরকার বলছে যে খুব শিগগিরই হয়ে যাবে, এইটা কি আসলে যেমন বদিউর রহমান বলছিলেন যে এই সিচুয়েশন আসলে এরকমের একটা সিদ্ধান্ত কেন আসলো? দেখেন, এটা একেবারে সাধারণ মানুষ, যে রিকশালাও বলতেছে যে এখন কেন, এবং এই আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন এই ধরনের উদ্যোগ নিচ্ছে কিনা, নানান প্রশ্ন মানুষের ভিতরে। এবং আরো একটা প্রশ্ন রয়েছে যে 14 দলের মিটিং এ এই সিদ্ধান্তটা হয়েছে, 14 দল, এই 14 দল তো অনেক আগে থেকেই জামাত শিবির নিষিদ্ধের পক্ষেই ছিল। এইটা তো দীর্ঘদিনের একটা ব্যাপার, আজকে কেন এই প্রশ্নটা এইভাবে চলে আসলো? আসলো এই কারণেই যে এইটা দিয়ে আমি আমার সুবিধা নিব, জাতির জন্য চিন্তা করে আমি এটা করছি না, এটা করছি আমার সুবিধার জন্য। তার কি সুবিধা হবে? সরকারের কি সুবিধা হবে? সরকার তো বলছে জামাত শিবির নিষিদ্ধ হলে সহিংসতা কমে যাবে। শোনেন, এখানে জাতিকে কোনোভাবেই বিভক্তি করার জায়গায় নিয়ে যাওয়াটা বোকামি হবে, 1। 2 নম্বর হচ্ছে যে এখন যেই ক্রাইসিসটা আমরা ফেস করতেছি সেইটা কিভাবে সমাধান করা যায়, সেটার সমাধান কিন্তু এইভাবে হবে না। আপনি বলছেন যে জামাত শিবিরের উপর দায় চাপায় দিচ্ছেন, আসলে তাহলে সাধারণ ছাত্রছাত্রীর ঘটনাটা কি হলো? সাধারণ ছাত্রছাত্রী ছিল না? আমরা তো অ্যারেস্টের সময় দেখছি যে অ্যারেস্টের সংখ্যা দেখেন, আহতর সংখ্যা দেখেন। আর জামাত শিবির, আওয়ামী লীগ, বিএনপি এরা কেন থাকবে না? একটা সাধারণ মানুষের মুভমেন্ট যখন হবে তখন তো সবাই যুক্ত হবে, সবাই যেহেতু রাজনীতি করে, যেহেতু ছাত্র সংগঠন করে, তারা তো ওখানে যুক্ত হবে। এখন যেটা খুব জরুরি মনোনিবেশ করা দরকার যে এই ক্রাইসিস থেকে সবাইকে নিয়ে কিভাবে উতরানো যায়। এইটা পার্শিয়ালি উত্তরণ ঘটানো সম্ভব না। কেউ কেউ হালুয়া রুটি, ভবিষ্যতে মন্ত্রী, ভবিষ্যতে এমপি হওয়ার জন্য অনেক ধরনের পরামর্শ দিতে পারেন, কিন্তু জাতিতে
আসলে জাতিকে এই মুহূর্তে সেভ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্যোগী হতে হবে এবং পোলাইটলি টোটাল বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে, যাতে আলাপ আলোচনার এর বিকল্প নেই। কারণ মনে রাখতে হবে এই মানুষের ভিতর কিন্তু অনেক কষ্ট রয়েছে, শুধু যে আজকে কোটা সেই কষ্ট, মানে এই একটা কষ্ট না, মানুষ এতগুলো মারা গেল একটা কষ্ট, বাজারের দাম বৃদ্ধি পাচ্ছে কষ্ট, ভোট দিতে পারে নাই তারপর তারা এসে অত্যাচার করতেছে, সব কষ্ট কিন্তু এক জায়গা হয়ে গেছে, এই জিনিসটা মনে রাখতে হবে। সুতরাং এই সমাধানের পথটা এই জায়গা থেকে খুঁজতে হবে ওইভাবে। কিন্তু আলাপ আলোচনা করেও কি বাংলাদেশে খুব লাভ হয়েছে? বাংলাদেশে ঘটা করে যে আলাপ আলোচনাগুলো হয়েছে একটাও কি মানে কিন্তু সফলতা পেয়েছে? আলাপ আলোচনার ব্যতিরেকে কোনো কিছু কি আমাদের এই পর্যন্ত হয়েছে? আলাপ আলোচনা ব্যতিরেকে তো আমরা অভ্যুত্থান দেখছি, এইটা দেখছি, ওইটা দেখছি, কোনোটার ভিতর কি আমাদের সমাধান আসে নাই? মূল যে জায়গাটা, যে রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করা উচিত, আদর্শকে আদর্শ দিয়েই মোকাবেলা করা উচিত, এবং এইখানে এই সুযোগ খোঁজাটা উচিত না। যেমন আমি এই পুরা মুভমেন্টের দায়ভার যদি জামাত শিবিরকে দিয়ে দেই, তাহলে সাধারণ ছাত্রদের যে আন্দোলন সেটাকে কিন্তু পাশ কাটানো হয়ে যায়। এবং দুর্ভাগ্য হবে যদি ভবিষ্যতে বাংলাদেশের কোনো সন্তান এইভাবে চিন্তা করে যে আমাদের দেশেও কি যুদ্ধ হয়েছিল, হেলিকপ্টার নামলো, মানুষ এত মারা গেল 3 দিনে, এই জবাবটা কে দেবে? আমি তো জানি যারা এই রাজনীতিতে ওই কাজগুলোকে সমর্থন করছেন তাদের ঘরেতে কিন্তু এখন শান্তি নাই। নাতিও প্রশ্ন করে, নাতির প্রশ্নের উত্তরও দিতে পারে না। সব ভেঙে বলতে চাই না। ঠিক এই জায়গাটা যদি জনাব বদিউর রহমান আপনার কাছে জানতে চাই, সেটা হলো এই অনেক আলাপ আলোচনা গত 1 মাস ধরে বেশ কিছু আলাপ আলোচনা ইস্যু আগে ছিল, যে আলাপ আলোচনা ইস্যুগুলো আসলেই মরে গেল, যেমন বেনজিরের ইস্যু, মতিউরের ইস্যু। আজকে মতিউর রহমান স্বেচ্ছায় চাকরি থেকে অবসরের সুযোগ চেয়েছিলেন এবং সরকার সেটা করতে দিয়েছে। এই ইস্যুগুলোকে আসলেই হারিয়ে গেল? ইস্যুগুলো যদি হারিয়ে যায় তাহলে সরকারের জন্য আরেকটা খারাপ অবস্থা হবে। এই যে জিরো টলারেন্স দুর্নীতিতে, সেটা বলে যেটুকু আগাচ্ছিলেন, এটা হারাতে দেওয়া যাবে না। আর আপনি বল প্রয়োগে বা জামাত শিবির বন্ধ করে যদি শান্ত করতে চান, তাহলে আমি আরেকটা সুপারিশ রাখি, এই সাথে আপনি ছাত্র দল, ছাত্রলীগ, এদের রাজনীতি বন্ধ করেন। গোটা ইনস্টিটিউশন তো এইসব ছাত্র রাজনীতি দিয়ে বরবাদ করেছেন। ডাকসু ইলেকশন হয় না, কিন্তু তারা মাস্তানি করে। হ্যাঁ, তো ছাত্র রাজনীতি টেস্ট কেস হিসাবে 25 বছর তো ডাকসুর ইলেকশন করেন না এর আগে, তো 5 বছরের জন্য ছাত্র রাজনীতি বন্ধ করেন না, লেজুর ভিত্তি ছাড়েন না, তাহলে তো এরা লেখাপড়ার মধ্যে থাকুক, মনোযোগী হোক, আর পাশ করার পরে যে রাজনীতি আসবে সেটা বন্ধ করে দেন। সেটা করেন না, খালি ওই যে জামাত শিবির বন্ধ করেন। আমি সবসময় বহু আগেও বলছিলাম যে রাজাকারের ছেলেরা, খেয়াল রাখেন, আমি কিন্তু বিসিএসের 3টা অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে ওই সময় দেখছি রাজাকারের ছেলেরা কিন্তু ভালো করে, যেগুলো আমি চিনছি। তার কারণ কি, ওরা জানে আমাদের তো একটা দোষ আছে, আমরা রাজাকার, এই জন্য তারা রেজাল্টে ভালো করে। আর মুক্তিযোদ্ধার অনেকে কিন্তু খারাপ করে, হেডমে বাঁচে না, অহংকার বোধ বেশি হয়ে যায়। আপনার গোটা দেশের মধ্যে আমি প্রতি 2 মাসে একবার বাড়ি যাই, আমার পাশের ছাত্রলীগের ফন্ডা পোলাফান যেভাবে মাত্র মজবুরি করে, আরে আমার নিজের জায়গার মধ্যে তার জায়গা বাঁচানোর জন্য ফিলারানি বসাবে, ডরে ভয় পল্লী বিদ্যুৎ চলে আসে। এখন হ্যালো করার পরে তো কত হুন্ডা চলে আসছে, কিন্তু আমার কাছে আমার সাথে লোকও আসে না, ডরে ভয়, জায়গা আরেকজনটা। তো এগুলো আপনি সামাল দিবেন না, আপনি পুষবেন, এরা যথেষ্ট বলবেন, এই পোষা বন্ধ করেন। পোষা বন্ধ করে তাদেরকে তাদের জায়গায়, ছাত্রকে ছাত্র জায়গায় থাকতে দেন, রাজনীতি বন্ধ করেন। শিক্ষক রাজনীতি শুনলে আমার আবার হাসি পায়। এই প্রাচ্যের অক্সফোর্ড 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুঁজে পাওয়া যায় না হারিকেন ধরে। আর কি ওমা আমরা শিক্ষকের পাদরি সালাম করি না। এখন কি শিক্ষক লাল হয়, নীল হয়, সাদা হয়, শিক্ষকের এত রং। হ্যাঁ, কিন্তু এই যে বুঝলাম না, তো এইগুলো কে প্রশ্ন দিচ্ছে? আপনি এগুলা কেন প্রশ্ন দিচ্ছেন? যে যার আমল আসে সেই সেটা করতেছে। আবার আমলাদেরকে আপনি দলীয়করণ করে ফেলছেন। এটা শুরু হয়েছে খালেদা জিয়ার আমলে, 91-এর সরকারের পর থেকে দলীয়করণ। এমন দলীয়করণ করলেন যে যার ফলে এ আমলারা জনতার মঞ্চ করে, উত্তরা ষড়যন্ত্র করে, পান্ডা গার্ডেনে যায়, এগুলোর কোনো বিচার হয় না। আবার বুয়া মুক্তিযোদ্ধা, তার কোনো বিচার হয় না। চাকরি এক্সটেনশনের বিচার হয় না। হ্যাঁ, তো কী করবেন কি আপনি? ঠিক এই জায়গাটায় নূর খান একটু যদি জানতে চাই যে ছাত্র রাজনীতি বন্ধ করা কি আসলে কোনো সমাধান,
কারণ রাজনীতির সূতিকাগারটা আসলে সেই ছাত্র জীবন থেকেই সবাই উঠে এসেছে, দেখেন- বড় বড় রাজনীতিবিদরা। দেখেন, আমরা যে মানুষগুলো এখন কথা বলছি এদের সবাই কম বেশি ছাত্র আন্দোলনের কর্মী। তখনকার ছাত্র সংগঠনগুলো কিন্তু আজকে যেভাবে লেজুর বৃত্তি করে রাজনৈতিক দলের, সেটা ছিল না। তারা স্বাধীন ছিল এবং অনেক ক্ষেত্রেই আপনি ৬৬-র পর থেকে ৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত খেয়াল করেন যে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে, দিক দেখে, রাস্তা দেখিয়েছে, খেয়ে না খেয়ে স্বাধীনতার চিন্তা করেছে, খেয়ে না খেয়ে তার মেধা দিয়ে সে পোস্টার তৈরি করেছে, সেই পোস্টার মানুষ আকর্ষিত হয়েছে, সেই স্লোগানে মানুষ আকর্ষিত হয়েছে। এগুলো কিন্তু এই ছাত্র আমরা নিজের হাতে হ্যাঁ দলে দলে যাও কোথায় আওয়ামী লীগের জনসভায় অনেক আটা কিছু। দিয়ে লাগাচ্ছিলাম। পূর্ব লাগাচ্ছি। পাকিস্তান পশ্চিম পাকিস্তানের হ্যাঁ। ম্যাপ দিয়ে গরুর ছবি দেওয়া হলো। তৎকালীন পূর্ব পাকিস্তানে গরুর মুখ আর পশ্চিম পাকিস্তানে গরু দোয়াইতেছে। এই যে মেধা, এটা তো ছাত্রলীগের মেধা। তো এই মেধার থেকে এই যে আসলে পদ্মা এই মেঘনা আদর্শ যমুনা। থেকে ছাত্র রাজনীতিটা কেন বিচ্যুত হলো? এখন এই জায়গার থেকে দেখেন, অভিভাবক হয়ে যাওয়া রাজনীতিবিদরা ছাত্র সংগঠনে অফিসিয়ালি এইটাই ধ্বংসটা করেছে। ধ্বংসটা ওখানে করেছে বলেই আপনার চোখের সামনে নানাভাবে সাধারণ ছাত্রদের নির্যাতিত করে মেরে ফেলা হচ্ছে। খেয়াল করে দেখেন, রোদে দাঁড়া করায় মেরে ফেললো না? আপনি জানার পরও ব্যবস্থা নেননি, জানার পরও ফৌজদারি অপরাধে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেননি। তাহলে আজকে এই যে সব জায়গায় যে সাধারণ ছাত্ররা স্লোগান তুলতেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের, এটা কিন্তু তারা এই ভুক্তভোগী। এখন তো আর ছাত্র রাজনীতি নাই, ছাত্র রাজনীতির নামে মাস্তানি আছে, মাস্তানি তন্ত্র আছে, এবং সেই জন্যই এইটা আজকে হচ্ছে। আজকে ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে বলতে চাচ্ছে যে ছাত্র রাজনীতির দরকার নাই। কেন? ওই দিনের সাথে তুলনা করে আজকে আর চিন্তা করা যাচ্ছে না। এই যে এখন যে আন্দোলনটা হচ্ছে, এই যে কত সুন্দর সুন্দর নাম আসতেছে, ব্লকের, তারপর পিস ফর জাস্টিস, মার্চ ফর জাস্টিস, ইত্যাদি ইত্যাদি, এটা তো ছাত্ররাই করতেছে। কিন্তু এই জেনারেশন নিয়ে তো আমাদের অনেক ফ্রাস্ট্রেশন ছিল। হ্যাঁ, আমরা ফার্মের মুরগি বলতাম, এদের দিয়ে কিছু হবে না বলতাম। আবার কিশোর মানে ওই যে রোড সেফটি মুভমেন্ট আমরা দেখেছি, এইটা দেখলাম, দেখার পর তো এখনো ভরসার জায়গা আছে। কিন্তু ওই যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, দলবাজি, এবং এমনই ভয়াবহ অবস্থা হয়েছে যে সরকারি ছাত্র সংগঠন করে যখন মানে চাকরি করে, সে ওখানেও মাস্তানি দেখায়। এইগুলো আসলে বন্ধ হওয়া উচিত। আপনার দুজনকেই অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।